নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি যে ওয়াটার কালার টিউটোরিয়ালটা শেখাবো, এইটা আমার এক বন্ধু কমেন্ট করে আমায় বলেছে সেটা শেখাতে। সেটা হলো ওয়াটার কালারের লিভ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওয়াটার কালারের লিভ কি করে করতে হয় সেটা একটু সে জানতে চেয়েছে আর দেখতেও চেয়েছে। যেটা কি করে আমি করব সেটা ওনাকে শেখাতে হবে। তো সেটাই আজকে আমি শেখাবো। পুরো ভিডিওতে আমি দেখাবো যে লিভ আপনারা ওয়াটার কালার কি করে করবেন। যেমন যে কমেন্ট করে আমাকে জানিয়েছে সে তো শিখছে, সঙ্গে আপনারাও শিখে নিন যে লিভ কি করে করবেন। আমি এখানে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন দিয়ে কাজগুলো করব। আর একটা লিভ আমি দেখাবো না, কিন্তু অনেকগুলো লিভ আমি দেখাবো এখানে। এই জন্য ভিডিওটা একটুখানি বড় হতে পারে, বেশি বড় মনে হয় না হবে, একটু বড় হবে। জাস্ট আপনারা স্কিপ না করে দেখুন, এখানে শিখতে পারেন অনেক কিছু। যে লিভের ফর্মটা, লিভের কালারটা, মানে পাতার যে ফর্ম বা পাতার যে কালার, সেটা কি করে করছি, হ্যাঁ কি টেকনিকে করছি, কালারগুলো আমি কিভাবে কিভাবে মিশাচ্ছি, পুরোটাই আমি ভিডিওতে শেখাবো। আর ভিডিওতে কথাগুলো আমি বলবো, কিন্তু শুধু দেখাবো তা না, আমি কথাও বলবো। এই জন্য ভিডিওটা পুরো দেখতে হবে ধৈর্য সহকারে। স্কিপ করে গেলে কিন্তু কিছু শিখতে পারবেন না। বাদ বাকি কথাগুলো আমি ভিডিওতে বলছি। তাহলে স্টার্ট করছি, ভিডিওটা মন দিয়ে দেখুন। সবার প্রথমে আমি ড্রয়িংগুলো করে নিচ্ছি। মানে আমি একখানা কিন্তু পাতা করব না, ডিফারেন্ট পাতা করবো, মানে ডিফারেন্ট লিভ করে আমি দেখাবো আজকে। মানে মানে আলাদা আলাদা করে পাতার আমি ড্রয়িংগুলো করব, আর আলাদা আলাদা কিন্তু কালার আমি করব, ঠিক আছে? তো ড্রয়িংটা করছি, ড্রয়িংটা দেখতে থাকুন, তার সঙ্গে কিছু কথা বলছি, সেগুলো মন দিয়ে শুনুন। সেটা হলো, প্রথম একটা ব্যাপার সবসময় মানে মনে রাখবেন, আপনি যত স্টাডি করবেন, নেচার স্টাডি যত করবেন, তত কিন্তু আপনার ওয়াটার কালার ভালো হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নেচার স্টাডি মানে হচ্ছে গ্রিনের যে স্টাডিটা হয়, গ্রিনের স্টাডিতে প্রচুর ভ্যারাইটি কালার থাকে। শুধু গ্রিন থাকে না কিন্তু, তার মধ্যে অনেক রকমের কালার থাকে, ব্রাউনশানা থাকে, অকার থাকে, রেড থাকে, প্রচুর কালার থাকে, ঠিক আছে? মানে গ্রিন স্টাডি যদি করেন, আপনি নেচার স্টাডি যদি করেন, তাতে কিন্তু আপনি অনেক কালার শিখতে পারবেন। এর জন্য আপনি যদি চান, তো কোনো গাছের পাতা শুকিয়ে গেলে, পড়ে থাকলে, সেটা এনে সামনাসামনি রেখে স্টাডি করে প্র্যাকটিস করতে পারেন, সেখানে একটা নেচার স্টাডি হলো। বা আপনি কোনো ভালো একটা প্রকৃতির দৃশ্য দেখছেন, মানে গাছপালা ভর্তি একটা জঙ্গল, বা গাছপালা ঝোপঝাড় ভর্তি একটা জায়গা, সেখানে অনেক রকমের গাছ আছে, সেই জায়গায় বসেও নেচার স্টাডি করতে পারেন। তাহলে আপনার ওই যে স্টাডিগুলো অনেক কাজে লাগবে, আপনাকে প্রচুর কালার দেখাবে, কালার শেখাবে। এর জন্য নেচার স্টাডিটা কিন্তু খুব দরকার। আমাদের এই নেচার স্টাডি করাটা বিশাল বিশাল দরকার। যদি আপনারা করে থাকেন এই নেচার স্টাডি বা প্র্যাকটিস করে থাকেন, তাহলে কিন্তু আপনার ওয়াটার কালারের কালার ইমপ্রুভ প্রচুর প্রচুর পরিমাণে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথম যেই কালারটা আমি করব, ফার্স্ট লিফটা যেটা আমি করব, দেখতে পাচ্ছেন অনেকগুলো পাতা আছে। যখন কোনো গাছে কচি পাতা যেটা হয়, বলি কচি পাতা মানে একদম সদ্য পাতা হয়েছে, তার যে কালারটা, মানে সদ্য পাতা হওয়ার পর কদিন পর যে কালারটা থাকে, সেই কালারটা আমি প্রথমে কিন্তু দেখাচ্ছি প্রথম গাছের পাতাতে, ঠিক আছে? এখানে আমি কী কালার ইউজ করেছি এর জন্য, যাতে এই কালারটা আমি আনতে পারি, এই জন্য লেমনি হলো আর শ্যাপ গ্রিন আমি ইউজ করেছি, ঠিক আছে? এখানে আমি যে কালারগুলো ইউজ করেছি, এই যতগুলো পাতা দেখছেন, সেগুলো সব কটা করার ক্ষেত্রে যে কালার আমি ব্যবহার করেছি বলে দিচ্ছি। লেমন ইউজ করেছি, গম্বুজ ইউজ করেছি, অকার ইউজ করেছি, ভার্মিলিয়ন রেড ইউজ করেছি, ব্রাউন শাইনা, শ্যাপ গ্রিন, ভিডিয়ান গ্রিন, আল্টিমেট ব্লু। হ্যাঁ, মোটামুটি সবই কালার আমি ইউজ করেছি এখানে। আর এই যে প্র্যাকটিসটা আমি দেখাচ্ছি, এইটা কিন্তু আপনারা প্র্যাকটিস করুন। এই যে কালারগুলো আমি দেখাচ্ছি, কীভাবে করছি, কোনোটা লাইট, কোনোটা ডার্ক কালার, এইগুলো একটা নেচার স্টাডির একটা পার্ট। এই প্র্যাকটিসটা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, তো খুবই ভালো হয়। মানে যখন যেই পাতাটা পেলেন, আনলেন, এনে তারপরে সামনে রেখে করলেন, বা ফটো তুলে এনে ফটোগ্রাফি রেখে করলেন, যদি এরকম করতে পারেন না, খুব খুব উপকার হবে আপনার ওয়াটার কালারের ক্ষেত্রে। ওয়াটার কালারের ক্ষেত্রে স্টাডি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? আপনারা ফোলিয়েজ স্টাডিও করতে পারেন। ফোলিয়েজ স্টাডিটা কি, ধরুন আপনার বাড়িতে কোনো টব আছে, টবের মধ্যে একটা গাছ আছে, যে কোনো গাছ, সেটা দেখে দেখে ভালো করে ড্রয়িংটা করুন, তারপরে সেটার ওয়াটার কালারের স্টাডি করুন সামনে রেখে, সেটাকে বলে ফোলিয়েজ স্টাডি। মানে গাছের পাতা টাতা যেগুলো আছে, এগুলো আমরা ফোলিয়েজ স্টাডি বলি, ঠিক আছে? আর সেটা যদি আলো ছায়া দিয়ে করতে হয়, তাহলে তো আরও ভালো হয়। আমি চেষ্টা করবো এরকম একটা ফোলিয়েজ স্টাডি আপনাদের শেখানোর, যাতে আপনারা বুঝতে পারেন যে ফোলিয়েজ স্টাডিটা কী। আচ্ছা, এবার আমি দেখুন আর একটা পাতা করছি, সেটার মধ্যে একটু ডার্ক কালার আমি করেছি, ঠিক আছে? পাতার কালারগুলো দেখতে পাচ্ছেন, ডার্ক করেছি, কোনো লাইট কালার কিন্তু নেই, মোটামুটি ডার্ক কালার, ঠিক আছে? সেখানে বেশি শ্যাপ গ্রিন ইউজ করেছি, ব্রাউন শাইনা ইউজ করেছি, আল্টিমেট ব্লু ইউজ করেছি, অকার ইউজ করেছি। এইভাবে আমি পাতাটা কিন্তু করছি। আমি কিন্তু এগুলো সব ফার্স্ট টোন দিচ্ছি, আর প্রথমে পাতাটা কিন্তু ফার্স্ট টোনই থাকবে, আর বাদবাকি পাতাগুলোর কিন্তু ক্ষেত্রে অনেকগুলো টোন ব্যবহার করবো আমি, ঠিক আছে? ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, এইভাবে টোন ব্যবহার করব। যেটা বলছিলাম, এই যে ফোলিয়েজ স্টাডি বলছি, এটা কিন্তু প্র্যাকটিস করলে আপনাদেরও খুব 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 ভালো হবে। যদি ফোলিয়েজ স্টাডি
মানে ঠিকঠাক প্র্যাকটিস করতে পারেন ফোলিয়েজ স্টাডিটা। ফোলিয়েজ স্টাডির মধ্যে আপনারা নিতে পারেন হচ্ছে মানি প্লান্টের গাছ বা বাম্বু প্লান্টের গাছ, এই ছোটো ছোটো যে গাছগুলো হয় না, মানি প্লান্ট, বাম্বু প্লান্ট, ইনডোর প্লান্ট যেগুলো আছে সেগুলো রেখেও প্র্যাকটিস করতে পারেন স্টাডির ক্ষেত্রে। আর পাতার যে মানে আমি যে ওয়াটার কালারগুলো দেখাচ্ছি, এই পেপারটা কিন্তু হ্যান্ডমেড পেপার, ঠিক আছে? এটা কিন্তু হ্যান্ডমেড পেপারের উপর আমি কাজটা করছি। এই কাজটা হ্যান্ডমেড পেপারে করেছি আমি। আপনারা কিন্তু যে কোনো কাগজ নিয়ে করবেন না। এতে কী হবে, কাগজ থেকে বড় কথা আপনার রং নষ্ট হবে, সময় নষ্ট হবে। হ্যাঁ, আপনারা ভালো একটা হ্যান্ড পেপার নেবেন। হ্যান্ড পেপারের আপনার জিএসএম মোটামুটি 200 থেকে শুরু হয়। 200 থেকে শুরু হয়, মানে অনেক রকমের জিএসএম পাওয়া যায়, কিন্তু আপনারা 200 জিএসএমের হ্যান্ড পেপার নেবেন, তাহলে খুব ভালো কাজ হবে, ঠিক আছে? আর এই হ্যান্ডমেড পেপারের এই বলছি বা নর্মাল যে আপনি ওয়াটার কালার জন্য জিএসএমের পেপার ইউজ করবেন, এই জিএসএমটা কী, ঠিক আছে, কোন কোন পেপার ব্যবহার করতে পারেন, কী তুলি ব্যবহার করবেন, কী ওয়াটার কালার ব্যবহার করবেন, এই তথ্যর উপর আমি একটা ভিডিও আনছি, ঠিক আছে? সেটা আপনাদের খুব উপকার লাগবে। যারা নাকি নতুন ওয়াটার কালার করছে তাদের ক্ষেত্রে তো লাগবে, আর যারা ওয়াটার কালার করেন তারা অনেক কিছু হয়তো জানেন না, অনেক কিছু জানেন না, এখান থেকে সেটা জানতে পারবেন। তো এটা তো এই ভিডিওতে করা যাবে না, সেটা একটা অনেক বড় ভিডিও হবে, মোটামুটি ভালো একটা বড় ভিডিও হবে। তো এই ভিডিওতে সব তো আমি বলতে পারবো না। এই ভিডিওটা আমি শুধু, একজন বন্ধু আমায় বলেছিল তার গাছের পাতা করতে অসুবিধা হচ্ছে, বুঝতে পারছে না, তার ওই কমেন্টের পরিপ্রেক্ষিতে আজকে আমি ভিডিওটা বানিয়েছি, যাতে সে এই পাতাটা দেখে সে প্র্যাকটিস করতে পারে। আর যে বন্ধুর জন্য আমি এটা করেছি সে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট দরকার পড়লে লিখে নিয়ে তারপর কিন্তু কাজটা করো। আর ভিডিওটা কিন্তু পুরো তুমি দেখো, পুরো না দেখলে তুমি কিন্তু বুঝতে পারবে না যে কালার আমি কীভাবে করছি, ঠিক আছে? এই জন্য ভিডিওটা কিন্তু তোমায় পুরো দেখতে হবে, পুরো দেখে তারপরে তুমি প্র্যাকটিস করো। আর যেই জায়গাটা তোমার অসুবিধা হবে তুমি আমাকে অতি অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাকে অতি অবশ্যই হেল্প করে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা পুরো দেখবে, স্কিপ না করে। আর যে নতুন বন্ধুরা যারা দেখছেন ভিডিওটা আমার, তারা কিন্তু স্কিপ করবেন না। স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না, শিখতে পারবেন না, ঠিক আছে? আর হ্যান্ডমেড পেপারে করছি কেন হ্যান্ডমেড পেপারে একটা সুবিধা আছে, আপনি যে কালারটা দেবেন না, সেটা যে জলটা অনেকক্ষণ ধরে রাখে এই পেপারটা, বুঝলেন? এরম পেপার হচ্ছে ব্রাস্টো, ফেব্রিয়ানো, ওতেও প্রায় 300-250 জিএসএম হয়। ওই পেপারগুলো ভালো জল ধরে রাখতে পারে। আর এই পেপারটা হ্যান্ডমেড বাফ কাটিস যেটা আমি বলি সেটা তো ধরে রাখে, কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় জলটা। কিন্তু হ্যান্ডমেড পেপারে অনেকক্ষণ জল ধরে রাখে, ভেজা অবস্থা থাকে, তার মধ্যে ভালো কাজ করা যায়। মানে যেটা আমরা বলি ড্যাম্পের মতন থাকবে, জল মানে থাকবে, রঙও থাকবে, হ্যাঁ, কালার ফেড হয় না, অনেক বেনিফিট আছে হ্যান্ডমেড পেপারে যদি আপনি ওয়াটার কালার করতে পারেন, ঠিক আছে? হ্যান্ডমেড পেপারে ওয়াটার কালার করলে কী সুবিধা, বা এমনি বাফ কাটিস করলে কী সুবিধা, সেটা আমি একদিন দেখিয়ে দেবো, ঠিক আছে? কী সুবিধা সেগুলোর বিষয় অনেক বড় ব্যাপার। তো সেগুলো আপনারা নিজেরা করতে করতেও বুঝতে পারবেন। আর তেমন হলে আমি একদিন সময় করে একটা ভিডিও বানাবো যে বাফ কাটিস আর হ্যান্ডমেড পেপারের উপরে ডিফারেন্টটা কী, ঠিক আছে? সেটা আমি দেখিয়ে দেবো। তবুও আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করুন। দেখুন, যত বেশি প্র্যাকটিস করবেন পেপারগুলোর মধ্যে ওয়াটার কালার করবে, তত কিন্তু বুঝতে পারবেন কোন একটা ভালো, কোন একটা খারাপ, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু বুঝতে পারবেন না। প্র্যাকটিস একদম যদি না করেন তাহলে কিন্তু আপনারা বুঝবেন না পেপার ভালো কোনটা, খারাপ কোনটা, রঙ কোনটা ভালো, কোন রঙটা খারাপ, এই রঙের ডেনসিটি কত, কোন রঙের ডেনসিটি কম, কোন তুলিটা বেশি ভালো ব্যবহার করলে সুবিধা হচ্ছে। যদি এই মানে কাজটার সঙ্গে আপনি সবসময় যদি যুক্ত না থাকেন, বা আপনার যদি চর্চা না থাকে কাজটা নিয়ে, তাহলে কিন্তু আপনি বুঝবেন না আপনার ভুল কোথায় হচ্ছে, কী জায়গায় আপনি ভুল করছেন। আমি বারবার বলি আপনারা প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করার কারণ একটাই, যাতে আপনাদের ভুলগুলো আপনারা নিজেরাই শুধরাতে পারেন। আপনি যখন যেটা প্র্যাকটিস করবেন, আমি আগেও বলেছি, এখনও বলছি, আপনি একটা ডেট দিয়ে নেবেন, একটা ডেট দিয়ে রাখবেন যে এই ডেটে আপনি এই কাজটা করলেন। আবার যখন তারপরে যে কাজটা করবেন তখন আবার একটা ডেট দেবেন। তখন আপনার যে আগের কাজগুলো রয়েছে না, ওই যে ডেট দিয়ে রেখেছেন, তখন ধরুন কথার কথা আমি বললাম 2024 এখন, এটা ধরুন 24-এ কাজ করেছেন, আমি এবার 24-এর 2024 যে কাজগুলো করছেন, 3 মাস পর 24-এর 3 মাস পর কাজটা আবার দেখবেন, যেটা নাকি ধরুন এই মাসে করলেন, 2 মাস পর আবার কাজটা আপনার ডেট দিয়ে রাখবেন। তো এই যে পেছনের দিকে যে কাজগুলো করেছেন আর তারপরে যে কাজগুলো করছেন, তার সঙ্গে দেখবেন মিলিয়ে যে কতটা ডিফারেন্ট কাজ হয়ে গেছে আপনার, মানে অনেক চেঞ্জ হবে। কেন? প্র্যাকটিসের জন্য। ডেটটা কেন দিতে বলছি, আপনি বুঝতে পারবেন আপনার আগের কাজে কী ভুল ছিল আর এখনের কাজে কী ভুল আছে, কী ইমপ্রুভ করছেন, সবটাই বুঝতে পারবেন। এই জন্যই আমি ডেট দিতে বলছি কাজগুলোর ক্ষেত্রে, ঠিক আছে? এবার একটা বিষয় বলে দিই, আমি কিন্তু এবার দেখছি সেকেন্ড টোন দিচ্ছি, ঠিক আছে? ভালো করে দেখেছেন আমি ফার্স্ট টোনটা কী করলাম, তাহলে ফার্স্ট টোনটা লাইট টোন দিয়েছি, তার উপরে যে রেখাগুলো হয় পাতার, হ্যাঁ, লাইনগুলো থাকে, সেগুলো আমি বের করছি দেখুন একটা ডার্ক টোন দিয়ে।
ভেতরের টোনটা কিন্তু লাইট রয়েছিল, সেটাকে আমি তার উপরে কিন্তু আমি লাইনটাকে বের করে তারপরে কিন্তু ডার্ক টোনটা দিচ্ছি, তাতে লাইটটা মানে লাইনগুলো বেরিয়ে যাচ্ছে ডার্ক টোনটা দেওয়ার ক্ষেত্রে। আমি নিচের টোনটা আমার কিন্তু এখানে ব্যবহার হচ্ছে, বুঝতে পারছেন কি বলতে চাইছি আমি নিচের যে লাইট টোনটা দিয়েছি তারপরে যে ডার্ক টোনটা দিলাম, সেই ডার্ক টোনটা আমি লাইট টোনটা ছেড়ে ছেড়ে করছি, তাহলে যে পাতার যে শিরাগুলো রয়েছে, পাতার যে লাইনগুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে আসছে। হ্যাঁ, এইভাবে কিন্তু আমি টোনটা দিয়েছি। আর যেই বন্ধু আমায় কমেন্ট করেছিল তার এই প্রবলেমগুলো খুব হচ্ছে, তার কালার নোংরা হয়ে যাচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে, ঠিক করে পাতা হচ্ছিল না, তার কারণ একটাই, তোমাকে প্রথমে ফার্স্ট টোনটা দিয়ে নিতে হবে লাইট করে যতটা দরকার, তারপরে যেখানে যেখানে ডার্ক টোন দরকার সেখানে তোমাকে শুকানোর পরে এই ডার্ক টোনগুলো দিতে হবে, তাহলে গিয়ে তুমি বুঝতে পারবে তোমার ভুলটা কোথায় হচ্ছে। ঠিক আছে, আর এরম 4-5টা 6-7টা পাতা আমি তো অনেকগুলো পাতা দেখিয়ে দিয়েছি, তো তুমি এরম করে 4-5টা পাতা ছোটো ছোটো ড্রয়িং করে কালার করো। ঠিক আছে, কালার করলে তুমি ভুল করবে, তারপরে পাশের পাতাটা আবার সেম করবে কালার, যেই যারা ভুল হয়েছে তুমি কিন্তু তোমার পাশেই পাতাটা করা আছে, পাশেই তোমার পাতাটা করেছো, মানে একটা পেয়ে 4-5টা পাতা করতে বলছি এর জন্যই, পাশের যে পাতাটা প্রথমে তুমি করেছো সেটাতে যে ভুলগুলো হয়েছে পরের পাতাটাতে কিন্তু সেই ভুলগুলো আর হবে না, কেন তোমার চোখের সামনে সেটা রয়েছে। এবার তার থেকে একটু ইমপ্রুভ হবে পাতাটা, তারপর আবার 3 নম্বর পাতা যখন করবে দেখবে 2টো পাতার থেকে 3 নম্বর পাতাটা আবার বেশি ইমপ্রুভ হবে। কেন তুমি তোমার চোখের সামনেই কাজগুলো রয়েছে আর তুমি কন্টিনিউ কাজগুলো করছো পরপর, তাহলে তোমার ভুলগুলো তখনই শুধরে যাবে। ঠিক আছে, তো ওইভাবে প্র্যাকটিস করতে হবে তোমাকে। তা কিছু জিনিস আমাদের প্র্যাকটিস না করলে আমরা শিখতে পারবো না, নিজেদের ইমপ্রুভ করতে পারবো না। প্র্যাকটিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, প্র্যাকটিস কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, যত বেশি প্র্যাকটিস করবেন তত ভুল আপনার নিজের কাজের ভুল নিজে ধরতে পারবেন, হ্যাঁ শিখতে পারবেন, জানতে পারবেন। তারপরে তো আমি আছি আপনাদের হেল্প করার জন্য, তাই না? এর জন্য রেগুলার প্র্যাকটিস করুন। ঠিক আছে, প্র্যাকটিসটা করার চেষ্টা করুন সবসময়। যেই বিষয় নিয়ে আপনি কাজ করতে ভালোবাসছেন সেই বিষয়ের উপর আপনি প্র্যাকটিস করুন সবসময়। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কাজ আপনার ভালো হবে, কাজ আপনার ইমপ্রুভ হবে। এটা একদম বাস্তব কথা। আমি একদিনে কিন্তু ওয়াটার কালারটা শিখে উঠতে পারিনি, এর জন্য আমাকে প্র্যাকটিস করতে হয়েছে, সময় দিতে হয়েছে, বুঝতে হয়েছে, ভুল করেছি, ভুল করে শিখেছি। দেখুন, আপনি একদিনে একটা মই দিয়ে দিলাম, এক লাফে একটা মই গাছে লাগালেন, উঠে যেতে পারবেন না, তাই না? গাছে মইটা লাগিয়ে রেখে তারপর আমাকে সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠতে হবে, তাই তো? এই সিঁড়ি ভেঙে ভেঙে যে উপরে উঠছেন তেমনই হচ্ছে এই ওয়াটার কালারটা, ধাপের পর ধাপ, ধাপের পর ধাপ আপনি উঠবেন আর শিখবেন, শিখতে শিখতে কিন্তু উপরে উঠবেন, একবারে লাফ দিয়ে উপরে উঠতে পারবেন না। ঠিক আছে, এর জন্য বারবার বলি যে বেসিকগুলো আমি দেখাচ্ছি সেগুলোকে ফলো করুন, সেগুলোকে প্র্যাকটিস করুন। যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি ফলো করবেন, তত কিন্তু আপনার ওয়াটার কালারটা ইমপ্রুভ হবে। প্র্যাকটিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওয়াটার কালারের ক্ষেত্রে। ঠিক আছে, একদিনে কিন্তু ওয়াটার কালার শিখবেন না, আর বেসিকটা সবসময় চেষ্টা করবেন শেখার। যত বেসিকটা ভালো শিখবেন ওয়াটার কালার তত বেশি আপনার ভালো হবে। কেন, বেসিক যদি আপনার ওয়াটার কালার স্ট্রং হয়ে যায় তাহলে আপনার কালারে কোনো অসুবিধা হবে না, টোনে কোনো অসুবিধা হবে না, স্টাডির ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আপনি বুঝতে পারবেন, আপনি কিন্তু ভালো করে বুঝতে পারবেন আপনার ভুলগুলো। এবার আপনি ধরুন হট করে আপনি একটা ছবি দেখলেন কি সুন্দর দেখতে, আপনি দেখেই ওটাকে ফার্স্টেই শুরু করে দিলেন, টোন জানেন না, কিছু জানেন না, আপনি ছবিটা শুরু করে দিলেন, তখন আপনার কাজটা ভালো হবে না, এতে আপনি ফার্স্ট্রেশনে ভুগবেন, আপনি ওয়াটার কালারটাই ছেড়ে দেবেন হয়তো। তার থেকে ভালো না একটু কষ্ট করে একটু সময় দিয়ে আমি কাজটা শিখি, আগে বেসিকটা শিখি, বেসিক শেখার পরে আমি ভালো করে বড় বড় কাজগুলো ধরি ওয়াটার কালারে, বা অন্য কাজগুলো ধরি, পোর্ট্রেট করুন, আউটডোর করুন, যেটাই করুন ওয়াটার কালারে, তার আগে বেসটাকে নিজের তৈরি করুন, খুব ভালো করে নিজের বেস তৈরি করুন, ভালো করে স্টাডি করুন, তাহলে নিজের জায়গাটা দেখবেন খুব ভালো ওয়াটার কালার তৈরি করতে পেরেছেন। ঠিক আছে, আর সবসময় বলছি স্টাডি করবেন। স্টাডি কেন করতে বলছি, তাহলে আপনি ভালো করে শিখতে পারবেন। স্টাডিতে আপনি অনেক কিছু শিখবেন। স্টাডি মিনস আমি কিন্তু বারবার বলে দিয়েছি, যে কোনো একটা অবজেক্ট সামনে বসিয়ে সেটাকে আলো ছায়া বা রোদের সামনে বসিয়ে বা ছায়াতে বসান, বা লাইট যেন পড়ে, হ্যাঁ আলো ছায়া ব্যাপারটা যেন থাকে। আমি স্টাডি একদিন দেখিয়ে দেবো কী করে আলো ছায়া ব্যাপারটা রাখবেন, রেখে কাজ করবেন। ওরকম আলো ছায়া ব্যাপারটা রেখে হ্যাঁ আপনি স্টাডি করুন ওয়াটার কালার। যে কোনো ফ্লাওয়ার ভাস হতে পারে, ফ্লাওয়ার হতে পারে, ভেজিটেবল, যে কোনো অবজেক্ট হতে পারে, যে কোনো অবজেক্ট, সেটা আপনি স্টাডি করুন। যত বেশি রেখে স্টাডি করবেন তত কিন্তু বেশি শিখতে পারবেন, আমি বারবার বলছি। এর জন্য আপনাকে আউটডোর যেতে হবে না। আপনি আউটডোর যেতে পারছেন না, হতেই পারে, আপনি বাড়িতে বসেই স্টাডি করুন, যখন সময় পাবেন তখন আউটডোর যাবেন। কিন্তু স্টাডি রোজ না হলেও সপ্তাহে 5-4টে কি 3টে স্টাডি করার চেষ্টা করুন। ঠিক আছে, আর তার সঙ্গে পেন্সিল ড্রয়িং করবে না। যারা নাকি পেন্সিল ড্রয়িং নিয়ে বুঝতে পারছে না যে পেন্সিল ড্রয়িং আমার ঠিকঠাক হচ্ছে না, তারা আমার একটা ভিডিও প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন। পেন্সিল ড্রয়িংয়ের উপর আমি পুরো বুঝিয়ে দিয়েছি কী প্র্যাকটিস করলে আপনার পেন্সিল ড্রয়িং খুব স্ট্রং হবে। ঠিক আছে, ভিডিওটা অতি অবশ্যই আমার প্লে লিস্টে দেখে নেবেন যে কী টেকনিক ইউজ করলে আপনি পেন্সিল ড্রয়িং খুব স্ট্রং করতে পারবেন নিজের। ঠিক আছে, আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন,
কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর যদি কোনো মানে আপনারা কোনো কিছু বুঝতে পারছেন না তাহলে অতি অবশ্যই কমেন্ট করবে, আমি আপনাদের হেল্প করে দেবো। আর ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক অতি অবশ্যই দেবেন, আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখলেন, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।